প্রতি 3 মাস পর পর একটা রিপোর্ট প্রকাশ করে। সেখানে তারা দেখিয়েছে মে থেকে জুন পর্যন্ত, জুলাই পর্যন্ত 90 দিনে 934 জন হত্যাকাণ্ডের শিকার, অর্থাৎ প্রতিদিন প্রায় 10 জন মানুষ খুন হচ্ছে। এখন এটা কেবল কি উদ্বেগের, নাকি এর ভেতর থেকে যে ত্রুটিগুলো আছে সেটাও আপনাকে অনুসন্ধান করতে হবে? আমি যেটা বললাম যে আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি নিয়ে উদ্বেগ আছে, কারণ এর সাথে কেবল জনজীবনের নিরাপত্তাই না, এর সাথে অর্থনীতি, বিনিয়োগ, অনেকগুলো বিষয়ের সঙ্গে কিন্তু জড়িত। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে বিনিয়োগের পরিবেশ খারাপ হয়ে যায়। আবার এর উৎসটা খুঁজতে গেলে যেটি আমি দেখি, 5 আগস্টের পরে নতুন যে সরকারটি এলো, তাদের কতগুলো, আগের সরকারের কতগুলো বোঝা তাদের কাঁধে পড়েছিল, এটা অস্বীকার করা যায় না। এবং 15 বছরের একটা শাসনের কারণে সমাজে যে কম্পোজিশনটা সেটা ভেঙে যায়, নানা রকমের প্রতিহিংসা, ব্যক্তিগত দ্বন্দ্ব, গোষ্ঠী দ্বন্দ্ব এগুলো তৈরি হয়, এবং তার একটা পরিসমাপ্তি ঘটানোর চেষ্টা করে, প্রতিশোধের চেষ্টা করে। কিন্তু এটা অনন্তকাল চলতে পারে না। আজকের আইন শৃঙ্খলার এই যে পরিণতি, এর জন্য আমি অন্তর্বর্তী সরকারের কতগুলো পদক্ষেপকেও দায়ী করি। আমাদের যে লুণ্ঠিত যে অস্ত্রগুলো, একটা অস্ত্র কি উদ্ধার করা হয়েছে, উদ্ধারের কোনো চেষ্টা করা হয়েছে? এবং আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগে অনেকটা বেকুবের মতন বলেছিলেন যে লুণ্ঠিত অস্ত্র এগুলো নির্বাচনের কাজে ব্যবহৃত হবে না, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। তার মানে কি এই যে সরকার জানতেন যে অস্ত্রগুলো কাদের কাছে আছে? দ্বিতীয়ত, আপনি দেখবেন যে তালিকাভুক্ত সন্ত্রাসী যারা, তারা জেলে ছিল সবাই। কিছুদিন আগে নিউ মার্কেটের পেছনে টিটন নামে একজন শীর্ষ 2 নাম্বার শীর্ষ সন্ত্রাসী খুন হল। আবার গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় বোমা হামলার সাথে যারা জড়িত, তারাও সবাই জেলে ছিল। এই টিটনও জেলে ছিল, কিন্তু 5 আগস্টের পরে সবাই জেল থেকে মুক্তি পেয়ে গেল। তাহলে এখানে আপনি একমত হবেন যে শাহরিয়ার কবিরের মতন মানুষ হত্যা মামলায় জেলে আছে, অনেক নিরপরাধ মানুষ হত্যা মামলায় জেলে আছে, কিন্তু এই টিটনরা জেল থেকে মুক্তি পেয়ে গেল। আজকেও আমরা যেটা দেখছি, সরকার চেষ্টা করছে এটি বলছে, কিন্তু আমি সরকারের উদ্যোগগুলোর মধ্যে সম্ভবত অনেক ঘাটতি আমি দেখি। এটি রাতারাতি পরিবর্তন সম্ভব না, এটা সত্য, কিন্তু সরকারের বডি ল্যাঙ্গুয়েজ কি বলে যে সরকার এটি নিয়ে উদ্বিগ্ন? সরকারের প্রস্তুতি কি বলে যে সরকার এটি নিয়ে দুশ্চিন্তায় আছে? আপনি চিন্তা করেন, 30 দিন, 90 দিনে একটা দেশে 1000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, খুন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এর ভেতর থেকে বোঝা যায়। তবে আচ্ছা, সরকার, আপনি আপনি যে কথাটা বলেন 90 দিন, এই 90 দিন তো আসলে এই বিএনপি সরকারের আমলেরই 90 দিন। একদম গত তাই। 90 দিন মানে বিএনপি সরকারের আমলের 90 দিন। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি মানে কিভাবে এটা দেখবেন? আপনি তো নিজের মতো করে দেখেন। আমি 3টা টার্মকে তুলনা করতে চাই। যে ধরেন আপনার বর্তমান সরকারের সময়টা, অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা, অথবা এর আগে যে আওয়ামী লীগের সময়টা। আমি যদি ধরি এটা, তাহলে তুলনামূলক বিচার করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন সময়টা আপনার জন্য বেশি উদ্বেগজনক ছিল বলে মনে হয় আপনার? আওয়ামী লীগ সরকার পুলিশের উপরে ভর করে রাষ্ট্র চালিয়েছে। জি। কেউ যদি কাউকে যদি তার চ্যালেঞ্জ মনে হয়েছে, তাকে বাসার থেকে টুস করে এসে ধরে নিয়ে গেছে, কিন্তু রাইট। রাস্তাঘাটে কোপাকুপি, মারামারি এগুলো হয়। এবং মানুষের মধ্যে একটা ভীতি ছিল যে আমাকে রাতের বেলায় তুলে নিয়ে যাবে। অনেকেই ইচ্ছা থাকার পরেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়নি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে ফিলোসফিটা ছিল, রাস্তাঘাটে মানুষকে পেটানো, এবং 4 জন 5 জন 10 জন এক হলেই যে পেটানো, এবং সেই যে মাৎসন্যায় যেটা ছিল, তার ধারাবাহিকতা আমরা এখন দেখছি। বিএনপির নেতাকর্মীদের একটা অংশ আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে সত্য, কিন্তু এখন তার জন্য আইনের মাধ্যমে তার প্রতিকার না করে সে তার শক্তি দিয়ে তার প্রতিকার করতে চাইছে। এবং সরকারের একটা ফিলোসফি হলো আওয়ামী লীগকে
জেলে ভরার ভিতর থেকেই সরকার দেখাতে চায় যে এখানে অপরাধীদেরকে ধরা হচ্ছে। আপনার মনে আছে হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং তারা জি প্রেস কনফারেন্সে বলেছিল যে আমাদের উপরে 12-14 জন মানুষ এসে হামলা করেছে এবং তারা সবাই আওয়ামী লীগের। অথচ ব্লক রেড দিয়ে গাজীপুরে সেই সময় 350 মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনি অভিযোগ করছেন 14-15 জন আর গ্রেপ্তার করছেন 350। এবং সেই সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কথা নিশ্চয়ই মনে থাকার কথা, তিনি আওয়ামী লীগের উপরে এতটাই বিরক্ত এবং বিক্ষুব্ধ হয়েছিলেন, তিনি বলেছিলেন যে আগে ধৈর্য আনবা তারপরে মামলা দিবা। একটা দেশের আইন শৃঙ্খলার সর্বোচ্চ ব্যক্তির মুখ থেকে এই কথাটি যখন বের হয় তখন বোঝা যায় যে সেই সরকারটি অথবা ওই ব্যক্তিটি আইনের প্রতি তার কোনো শ্রদ্ধা ছিল না, তার শ্রদ্ধাটা ছিল প্রতিশোধ এবং প্রতিহিংসা। আজকের যে পরিস্থিতি, এর দায় বিএনপির আছে। আপনি আমার সাথে একমত হবেন যে বিএনপি, আপনি সরকারটাকে দেখছেন কিন্তু দল হিসাবে কি বিএনপিকে কোথাও দেখছেন? মাঝে মধ্যে জিয়াউর রহমান খালেদা জিয়ার কবরে ফুল দেওয়া ছাড়া আপনি বাংলাদেশে আর কোথায় বিএনপির পলিটিক্যাল অ্যাক্টিভিটি দেখেন? নয়াপল্টন থেকে আসার সময় আমার চোখে বিএনপি পড়ে, আর কোথাও পড়ে না। একটা গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয় তাহলে প্যারালালি তাকে তার দল, তার সংগঠনের রাজনীতিকেও চালু রাখতে হয়। তা না হলে দলের এই যে অলস কর্মীরা, তারা কোথায় যাবে? তারা নানা রকমের অপরাধের মধ্যে জড়িয়ে গেছে। পুলিশকেও এখন পর্যন্ত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ব্যবহার করেছে। আপনি এখন পুলিশের মধ্যে, আমি যেটা দেখি, সে কত বিএনপি তার মনের মধ্যে কিভাবে গেঁথেছিল গত 15 বছরে, সেটি প্রমাণ করার জন্য তার যে প্রাণান্তকর চেষ্টা, এটা আমি দেখি। পুলিশের কর্মকর্তারা এটা প্রমাণ করার চেষ্টা করেন যে ফ্যাসিস্টদের কারণে আমি বিএনপি এটি প্রমাণ করতে পারি নাই, আজকে সুযোগ এসেছে আমি বিএনপির পরিচয় দেওয়ার জন্য। এটি প্রমাণ করার কাজটাই হচ্ছে তাদের কাছে মুখ্য মনে হচ্ছে একটা বড় অংশের কাছে। আচ্ছা, একটা বিষয় বলেন যে আমি যদি ধরি যে একটা সরকার 6 মাসের তো যাওয়ার পর তারা কিছু চেঞ্জ করলো, কিছু নতুন লোককে নিল, কাউকে বাদ দিল না অবশ্য। তো আমি যদি সাফল্য ব্যর্থতার একটা হিসেব হবে এমনটা আমি অন্তত ব্যক্তিগতভাবে আশা করেছিলাম, যে বলবেন যে অমুক মন্ত্রণালয় অথবা অমুক মন্ত্রী মিজারেবলি ফেল করেছেন, এরকম বলবেন। তো আমি আপনার কাছে এমনি, যদিও আমাদের মূল্যায়নের কোনো অর্থ হয় না, আমাদের মূল্যায়ন কোনো ভূমিকাও নাই, তবু আমার মনের শান্তির জন্য জানতে চাই আপনার কাছে যে আমরা যদি ধরি গত 6 মাসে সবচেয়ে ব্যর্থ মন্ত্রী কে কে, আমি যদি 3 জনের তালিকা করি, সেই 3 জনের তালিকায় কি সালাউদ্দিন সাহেব থাকবেন? যে রেসপন্সিবিলিটি, সেটা যদি আপনি সামনে রেখে তার পারফরমেন্স বিবেচনা করেন তাহলে সালাউদ্দিন সাহেব সেখানে থাকবেন। আমি বলে রাখি, আমি সালাউদ্দিন সাহেবকে রেসপেক্ট করি, অনার করি, কারণ তিনি গত 1.5-2 বছরে বাংলাদেশে একটা স্রোতকে তিনি রুখে দিয়েছেন। বাংলাদেশের একটা রাজনৈতিক গোষ্ঠী 72-এর সংবিধানকে এক ধরনের প্রোপাগান্ডার মধ্য দিয়ে সেটাকে ব্যর্থ করে একটা নতুন সংবিধান চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করেছে, সালাউদ্দিন সাহেব যুক্তি তথ্য দিয়ে সেটিকে ব্যর্থ করে দিয়েছেন। এই কারণে তাকে আমি রেসপেক্ট করি। কিন্তু মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে তার মনোযোগের এক ধরনের দুর্বলতা আছে, যথাযথ মনোযোগ সেখানে যাচ্ছে না। এবং কোনো কোনো ক্ষেত্রে আমি ওই যেটা বললাম, পুলিশের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা, বেটার পোস্টিং এর জন্য এক ধরনের প্রতিযোগিতা, এবং পুলিশের মধ্যে অর্থের বিনিময়ে পোস্টিং এর যে ধারাটা, সেটাও কিন্তু এখনো বন্ধ হয়নি। বিএনপির স্থানীয় নেতারা পুলিশের উপরে প্রভাব বিস্তার করছে এবং পুলিশ কোথাও কোথাও এই কাজে ব্যস্ত থাকছে। মোহাম্মদপুরের একজন পুলিশ কমিশনার, পুলিশ কর্মকর্তা কয়েক মাস আগে বলেছিলেন যে আমি এখানে অপরাধ কমানোর জন্য যাদের সহযোগিতা চাই, তারপরে যে অপরাধীকে আমি ধরে নিয়ে আসি, ইনভেস্টিগেশনের এক পর্যায়ে তার মদতদাতা হিসাবে
ওই লোকের কথাই বলেন যার কাছে আমি সহযোগিতা চেয়েছিলাম। তার অর্থ যে সরকার তার দলকে এখনো প্রস্তুত করতে পারেনি যে সরকারের আইন শৃঙ্খলা ইস্যুতে তার পাশে দাঁড়ানোর জন্য। এই কাজটা রাজনৈতিকভাবে এক ধরনের ব্যর্থতা। জি, আমরা এই সময় দেখলাম যে এই মন্ত্রিসভা পরিবর্তনের ক্ষেত্রে একটা মানে একটা নতুন মন্ত্রী নিয়োগ করা হলো। একজন উপদেষ্টা, একটি পররাষ্ট্র উপদেষ্টা ছিল, ওনাকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ করা হলো এবং মন্ত্রী হিসেবে নিয়োগের পরপরই তার নাগরিকত্ব নিয়ে একটি বিতর্ক তৈরি হলো এবং প্রশ্ন করা হলো যে উনি যে ব্রিটিশ নাগরিক ছিলেন সেই ব্রিটিশ নাগরিকত্ব উনি ত্যাগ করেছেন কিনা। তো এই প্রশ্নের জবাব দিতে যে ওনার মাঝখান থেকে ওনার আচরণে আমরা এক ধরনের ঔদ্ধত্য অথবা এক ধরনের আমার কাছে এটাকে বিকৃতি মনে হয়, এক ধরনের আচরণ দেখলাম। তো এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন? প্রথমত, আমাদের সংবিধানে কতগুলো ক্লজ আমরা রেখে দিয়েছি যেগুলো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটা অকার্যকর। আপনি একজন এমপি নির্বাচন যারা করেন তাদের হলফনামা দিতে হয় এবং নির্বাচনের পরে তার আয় ব্যয়ের হিসাবটা দিতে হয়। আমি নিজে 2018 সালে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। আমার অভিজ্ঞতাটা হচ্ছে যারা নির্বাচনে প্রার্থী হন তাদের প্রথম, বিশেষ করে বড় দলগুলোর প্রথম মিথ্যা কথাটা শুরু হয় তার নির্বাচনী ব্যয়ের ভেতর থেকে। এবারের নির্বাচনেও একজন ভোটারের পেছনে 10 টাকা বরাদ্দ, এটি ইলেকশন কমিশন তার আচরণবিধির মধ্যে তুলে দিয়েছে, অথচ 10 টাকা কেউ খরচ করে না। সুতরাং এটা এই ধরনের, এটা নির্বাচন কমিশনও জানে। এক, দ্বিতীয়ত, আমাদের পলিটিশিয়ানদের, প্রভাবশালী পলিটিশিয়ানদের একটা বড় অংশ বিদেশে বসবাস করেন, সেখানের নাগরিকত্ব নেন। সুতরাং তার পাসপোর্টটা লাল না সাদা, সবুজ না হলুদ, এই যে প্রশ্নটা, ক্রমশই এটি কিন্তু এক ধরনের মশকরার বিষয়ে পরিণত হচ্ছে। এটা আওয়ামী লীগের সময় বলেন, তার আগের সময় বলেন, আমাদের পলিটিশিয়ানদের একটা বিরাট অংশ তারা বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে, কখনো কখনো আমাদের কাছে জানায়, কখনো তথ্য গোপন করে। সুতরাং এই বিষয়টি আমরা কতদিন ওন করব এটা আলোচনায় আসা উচিত, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা আপনি বাতিল না করছেন বিধানটা বা পরিবর্তন না করছেন ততক্ষণ এই বিষয়গুলো আলোচনায় থাকবে। আপনার যার কথা বলেছেন রাজ কপালী, আমি 5 আগস্টের আগ পর্যন্ত খুব একটা এই ভদ্রলোককে দেখিনি। মাঝে মধ্যে নাম শুনতাম, তিনি বিদেশে থাকতেন এবং তিনি আসলেন, নির্বাচন করলেন, মন্ত্রী হলেন, এর আগে উপদেষ্টা থাকলেন। অথচ এখানে বিএনপির আপনি প্রচুর নেতার নাম বলতে পারবেন যারা 15 বছর বহু পরিস্থিতি মোকাবেলা করেছে, দমন পীড়ন মোকাবেলা করেছে। তাদের ভাগ্য খুলে নেই, হুমায়ুন সাহেবের ভাগ্য খুলেছে। কিন্তু গতকালকে তিনি যেভাবে কথা বলেছেন, একজন মন্ত্রীর কাছ থেকে যে ধরনের সহনশীলতা প্রত্যাশা করে একজন গণমাধ্যম কর্মী, তার বিন্দুমাত্র তার মধ্যে ছিল না, এবং তার মনের মধ্যে এক ধরনের ঘৃণা, এটি তিনি গোপন রাখতে পারেননি। এবং আমার ধারণা তার উত্তর দেওয়ার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে শব্দচয়ন, তাতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি আমার কাছে সত্য মনে হচ্ছে। কারণ তা না হলে তিনি এইভাবে রিয়াকশনটা করেন না, তিনি স্বাভাবিকভাবে উত্তর দিতে পারতেন। একই সাথে এটাও আপনাকে আমি মনে করিয়ে দিই, যে পত্রিকার সাংবাদিক সম্ভবত রিপোর্টের ভিত্তিতে তিনি এই প্রতিক্রিয়া, প্রশ্ন এবং প্রতিক্রিয়াটি জানিয়েছেন, প্রথম আলো। আমি প্রথম আলোর কাছেও একটি প্রশ্ন করতে চাই যে এর আগে ডক্টর ইউনূসের পুরো সরকারটাই ছিল বিদেশি নাগরিকদের। তাদের পোলের যে অন্যতম বুদ্ধিজীবী আলী রিয়াজকে তো আমরা প্রথম আলো পোলের বুদ্ধিজীবী হিসাবে চিনি। প্রথম আলো কখনো কি আলী রিয়াজ সাহেবকে জিজ্ঞেস করেছিল যে বিদেশি নাগরিক হওয়ার পরেও আপনি একটা দেশের সংবিধান লেখার দায়িত্ব কেন নিলেন? কখনো কি প্রশ্ন করেছিল যে বিদেশি নাগরিক হওয়ার পরেও আপনি কেন এই ধরনের একটা গুরুত্বপূর্ণ কাজে নিজেকে যুক্ত করলেন? এই যে
আমাদের বিডার যে দায়িত্বে নিয়ে এসেছেন আশিক চৌধুরী, একজন প্রতিমন্ত্রীর মর্যাদা, গত জি 1 বছরে এই ভদ্রলোকের আমরা যে পেলে পুষে বড় করছি তার আউটপুটটা কি, এই প্রশ্নটা আমি করতে চাই। একই সাথে তিনিও তো বিদেশের নাগরিক। এই প্রশ্নটি কখনো উঠেছে যে আশিক চৌধুরীর এই ধরনের একটা সেন্সিটিভ জায়গায়, স্পর্শকাতর জায়গায় আমি কেন একজন বিদেশি নাগরিককে দিয়ে রাখবো? তার অর্থ হলো আমি পলিটিশিয়ানদের মধ্যে সহনশীলতা ফেরত আসেনি, তাদের মধ্যে সহনশীলতা যেমনি দেখছি না, একই সঙ্গে এই বিষয়গুলো যারা পাবলিকের সামনে ফোকাস করে তাদেরও এক একজনের এক এক ধরনের ইন্টেনশন কাজ করে। এক্ষেত্রে প্রথম আলোর কাছে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা সামনে আনার পেছনে প্রথম আলোর বিশেষ একটা ইন্টেনশন আছে। জি। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই আমি। এটা এই আলোচনাটা এটাই শেষ প্রশ্ন বেসিক্যালি। সেটা হলো, দেখুন, এই সরকারের 6 মাস হয়েছে। 6 মাসের তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, এক্সপার্টরা আলোচনা করছেন। আপনি হয়তো নিশ্চয়ই এর মধ্যে আপনাকে কেউ কেউ প্রশ্ন করেছে যে কেমন আপনি সাফল্য ব্যর্থতা কেমন দেখছেন। আমি সে আলোচনায় যাচ্ছি না। আমি জানি আপনি নিজে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত, আপনি সাধারণ মানুষের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে, আপনি মানুষের সঙ্গে কথা বলেন, যতটুকু আমি বুঝি। আপনি তো বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ আপনার হয়, সাধারণ মানুষের সঙ্গে হয়, বিভিন্ন পেশার লোকের সঙ্গে হয়, এমনকি আপনার বাসায় আপনার মানে মা বোনের সঙ্গে আপনার কথা হয়, আপনার স্ত্রীর সঙ্গে আপনার কথা হয়। তো এই যে মাস পিপল যারা আছে, তাদের এই সরকারের প্রতি মানে অনুভূতিটা কেমন? তারা কি এই সরকারের উপর খুব আশাবাদী হচ্ছে, নাকি হতাশ হচ্ছে, নাকি আরো সময় দিতে চাচ্ছে? আপনি কি দেখছেন সাধারণ মানুষের মধ্যে? প্রথম জায়গাটা একেবারেই সাদামাটা ভাবে বলতে গেলে সরকারের মধ্যে কয়েকটা পার্টকে আলাদা আলাদা ভাবে মানুষ দেখছে। প্রধানমন্ত্রীর কথা বলেন, তিনি কতগুলো জায়গা সংস্কৃতির পরিবর্তন, আচরণের পরিবর্তনের চেষ্টা করছেন, এই বিষয়টা মানুষ দেখছে এবং কোনো কোনো জায়গায় অ্যাপ্রিসিয়েট করছে। আবার একটা জায়গায় প্রশ্নও করছে যে যেহেতু প্রধানমন্ত্রীর অধীনের সরকার, তাহলে তাদের যে মন্ত্রীরা নানা বিতর্কে জড়াচ্ছে তাদেরকে তিনি থামাতে পারছেন না কেন, অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন, এই প্রশ্নটা আছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে মানুষের বিএনপির কাছে প্রত্যাশাটা ছিল কেবলমাত্র হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ড না, একটা স্থিতিশীল সরকার। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, এবং বিএনপি কোনো কোনো জায়গায় জামাত এনসিপির মতাদর্শ দ্বারা পরিচালিত হচ্ছে। বিএনপিকে শুধুমাত্র বিএনপির কর্মীরা ভোট দেয়নি, আপনি যাদের কথা বললেন সাধারণ মানুষ জীবনে কখনো বিএনপিকে ভোট দেয়নি, তারাও কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। তাদের যে প্রত্যাশা যে এখানে প্রশাসনের ক্ষেত্রে মোটামুটি দল নিরপেক্ষ হয়তো হবে না, কিন্তু যোগ্য মানুষদেরকে এখানে পদায়ন করা হবে। কিন্তু আমরা যেটা দেখছি, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিএনপির স্থায়ী কমিটিতে যারা নিয়োগ পেয়েছেন সম্প্রতি তাদেরকে চিঠি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। মানুষ এটি আশা করেনি বিএনপির কাছে। আবার একটা ইনক্লুসিভ সোসাইটি গড়ে তোলার জন্য বিএনপির যে চেষ্টাটার কথা ছিল, অঙ্গীকার, সেই অঙ্গীকারের ব্যত্যয় আছে। বিএনপিকে যে আদিবাসীরা ভোট দিয়েছে, আপনি হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বললেন এখানে আদিবাসী টাদিবাসী কিছু নেই, এটা কোন ফিলসফি থেকে, কোন সিদ্ধান্ত থেকে তিনি বললেন? তার অর্থ হচ্ছে মানুষকে বিভাজন করা হচ্ছে। আপনি তৌহিদি জনতা যাচ্ছে, তার দাবি মেনে নিচ্ছে, মানুষ এই তৌহিদি জনতাকে দেখতে চায়নি বলে বিএনপিকে ভোট দিয়েছে। এমনকি যারা মেলা চেয়েছে, সঙ্গীত চেয়েছে, নারী তার কর্মস্থলে যাবে এটা চেয়েছে, মানুষ ধর্ম পালন করবে এটা চেয়েছে, এমনকি কোনো মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে যাকে তাকে জেলে বন্দি করা হবে না সেটাও চেয়েছে। কিন্তু বিএনপি সেই জায়গাটায় আমার ধারণা মানুষের ওই মেসেজটা তারা বুঝতে পারছেন না। আমাদের এখানে
একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে 5 বছর 4 বছর সময় লাগে সত্য, কিন্তু কাউরান বাজারের চাঁদাবাজি বন্ধ করার জন্য তো আপনার 4 বছর সময়ের প্রয়োজন। সেখানে একটা সরকার 6 মাসের নাকি 16 মাসের এটা বিবেচ্য বিষয় না। আপনি যদি পুলিশকে, আপনি যদি প্রশাসনকে সেইভাবে ডিরেকশন দেন, তাহলে প্রশাসন এদেরকে দমন করতে পারে না, এটা বিশ্বাস করি না। মানুষ এখন পর্যন্ত বিএনপি ব্যর্থ এটি বলতে চাইছে না, তবে বিএনপির প্রতি যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সেটা ক্রমশই ফিকে হচ্ছে। সেটা বিএনপি পন্থী একটু সাধারণ মানুষও যদি বলেন, আর অন্যান্য সাধারণ মানুষ তো আছে। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব শরীফুজ্জামান শরীফ কতগুলি বিষয় কিন্তু খুব স্পষ্ট করেছে যে অনেক কিছুই আগের সরকারের উপরে দায় চাপাতে পারে, কিন্তু সবশেষে যে কথাটা বললেন যে চাঁদাবাজি থামাতে চাইনি 6 মাস কোন অজুহাত নয়। এটা তো 6 ঘন্টার সিদ্ধান্তের ব্যাপার, 6 ঘন্টাও লাগে না। তো আলটিমেটলি কতটুকু পেরেছেন, কতটুকু পারেননি, এটা আপনাদেরকে বুঝতে হবে। মানে শরীফুজ্জামান শরীফের কথা, জ্বালানি ও কৃষি সংকটে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এই সরকার এইগুলিকে ঠিক মতো চালাতে তো পারছেই না, বরং আগের চেয়ে খারাপ করে ফেলেছে। এই যে এনসিপির যে সমালোচনা, এটাকে আপনি মানে কতটুকু বাস্তবসম্মত মানে, নাকি এটা কি কেবলই রাজনীতির জন্য নাকি আসলেও না, এর মধ্যে কিছু ভিত্তি আছে? সমালোচনা দেখেন, এনসিপি এখানে এনসিপি খুবই একটা সুবিধাজনক অবস্থানে আছে। সুবিধাজনক অবস্থানে আসতে বলতে আপনারা ধরেন যে এনসিপি যে 18 মাসের যে সরকারটা, এই সরকারটা বেসিক্যালি লিড বাই এনসিপি, এনসিপি জামাত আর কি। এবং এনসিপি এবং জামাতের মধ্যে আপনার পার্থক্য আদৌ আছে কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু আসছে, যে তারা অনেকেই মনে করেন যে একই রাজনৈতিক আপনার কারখানার দুইটা প্যাকেট বা দুইটা মোড়ক হইলো, হ্যাঁ, আপনার একটা নাম জামাত আর একটা নাম এনসিপি, কিন্তু হ্যাঁ একই কারখানা থেকে তারা উৎপাদিত পণ্য। তো এরকম একটা প্রতিষ্ঠানের সমালোচনা, এবং যারা 18 মাসের একটা বিশৃঙ্খলাপূর্ণ গভর্নমেন্ট চালায় আসছে, তো তাদের যদি এত রেডিক্যাল প্রস্তাবনা থাকে এবং তারা যদি এত যোগ্য হয়, এবং তারা শুধু নিজেরা যোগ্য না, তারা যোগ্য লোক নিউ ইয়র্ক থেকে, ব্রাসেলস থেকে, লন্ডন থেকে, হ্যাঁ, প্যারিস থেকে ওরাই নিয়ে আসছে বহু জায়গার থেকে, তাই না? সো এই এত 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 তো বিদেশি যোগ্য লোক নিয়ে আইসা তারা 18 মাসে কি করছে, এবং 18 মাসে সমস্ত দলেরই সমর্থন ছিল। তো বলে তারা যেখানে একটা কাঁচা নগদ তাজা ব্যর্থতার, হ্যাঁ, অভিজ্ঞতা জনগণকে দিয়ে তারপরে এখানে একটা নির্বাচিত সরকার, এই নির্বাচনটা কিন্তু আদায় নিতে হয়েছে। এটা যা বারবার কিন্তু বিএনপির একাধিক নেতা দেখবেন যে বলছে যে আমরা এই নির্বাচনটা আদায় করে নিয়েছি নানাভাবে। নির্বাচন দেওয়ার কিন্তু তাদের কোনো প্ল্যান ছিল না, তারা তো যে 5 বছর 10 বছর চাই ওদিকে নিয়ে চলে যেতে চাচ্ছিল। তো বলে এখন এখানে দেশে সমস্যা আছে, এটা সবাই জানে। বিএনপি মানে স্বীকার করে না ব্যাপারটা এরকম না। প্রধানমন্ত্রী একাধিক বিষয়ে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছে, হ্যাঁ, এবং এখন কথা হলো, হ্যাঁ, দুঃখ প্রকাশ করলেই জনগণের কষ্ট তো লাঘব হয়ে যায় না। আপনার বাসায় বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এখন প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করলো, তাহলে তো আপনার রান্না হয়ে যাবে না। কিন্তু এই প্রক্রিয়াটা দূর করার জন্য আপনার একটা সময় লাগবে। রিয়েলি কতগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো বিএনপি স্বীকার করছে। এখন আপনাকে একটা জলজন্ত উদাহরণ দিই। ধরেন সরকারের 180 দিন, সরকারের যিনি মুখপাত্র উনি বলতেছে কি 80 দিনের ওইখানে যে আপনার তার যে রচনা, সেই রচনা যেটা পাঠ করা হয়েছে, মিডিয়া যেটা অনেকে প্রকাশও করেছে, সেখানে বলা হচ্ছে সরকারের এই 180 দিনে ব্যাপকভাবে কর্মসংস্থান নিশ্চয়তার প্রতি আস্থা ফিরেছে। এই কথাটা কখন বলা হচ্ছে? যখন ফ্যাক্টরিগুলোতে গ্যাস নাই, যখন বাসা বাড়িতে আপনার রান্না বন্ধ, লোডশেডিং এর জন্য মানুষ অতিষ্ঠ, শহর গ্রাম থেকে শুরু করে, হ্যাঁ, কোনো জায়গা বাদ নাই। গ্রামে তো লোডশেডিং অবস্থা এরকম যে কারেন্ট যায় না, মাঝে মাঝে আসে, হ্যাঁ, বলে লোকজন আর কি। সো এরকম অবস্থায় আপনি বললেন কি সরকারের প্রতি জনগণের আস্থা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা, হ্যাঁ, নিশ্চিত হয়েছে 6 মাসে। সো যেখানে কর্মী ছাঁটাই চলছে, ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে, হ্যাঁ, বেতন ভাতা পাবে কিনা এটা নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে।
এদিক দিয়ে আপনার প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছেন। প্রধানমন্ত্রী বলছেন যে এখানে আমরা এই যে ক্রাইসিসটা উত্তরাধিকার সূত্রে পাইছি, জনগণ সেটা খানিকটা বোঝে। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছেন এবং বলতেছেন যে আমরা দ্রুত এটা ফিক্সড করার চেষ্টা করছি যাতে স্বাভাবিক অবস্থাটা ঠিক রাখা যায় এবং দীর্ঘমেয়াদী প্ল্যান যেটা এটা সংসদে দেওয়া হবেই, এই যে 27 তারিখ অধিবেশন শুরু হবে। সো এখন আপনি দেখেন তাহলে সরকারের ভেতর থেকে সরকারকে ব্যর্থ করাই দেওয়া হচ্ছে, জনগণের বিরুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে সরকারকে। নাহলে সরকার প্রধান যখন দুঃখ প্রকাশ করছে আর আপনি যখন বলতেছেন যে ব্যাপক কর্মসংস্থানের প্রতি নিশ্চয়তা ফিরেছে 6 মাসে, তখন তো মানুষ এটা একটা যাহা মিথ্যা কথা হিসাবে এই সরকারের প্রতি বিরক্ত হবে এবং এটা বিশ্বাস করার কোনো কারণ থাকবে না। সো এই যে অসঙ্গতিটা, এইটা এইটা আপনাকে বুঝতে হবে যে তাহলে এবার মিডিয়ার অবস্থা দেখেন। মিডিয়াতে আপনার কারা আছে, আগের আমলের যারা আছে এবং গুপ্তভাবে যারা আছে, তারা এই জিনিসগুলো কেমন ভাবে হাজির করে যে তখন জনগণকে আসলেই প্রকৃত সমস্যাটা বোঝানো বিএনপির পক্ষে কঠিন হয়ে যায়। বিএনপি চাইলেও আর বোঝাইতে পারে না, কারণ ভিতর থেকে মিসলিডিং ন্যারেটিভ দেওয়া হয়, যেটা বিএনপির রাজনীতিতে চাপাবাজির রাজনীতি করার দরকার। হ্যাঁ, এখানে অনেক সমস্যা আছে, সমস্যা আপনি ডিরেক্ট স্বীকার করবেন, বলবেন, জনগণের সাথে শেয়ার করবেন, জনগণ সাফার করবে। এটা এবার আপনি যে প্রশ্ন করলেন যে নাহিদ ইসলামদের প্রতি মানুষের তো কোনো আস্থা নাই। তারা যদি বয়ান দেওয়ার মধ্য দিয়ে, আপনি বললেন টু দা পয়েন্ট, তারা অনেকগুলো পয়েন্ট বলেছে, আমি তো বক্তব্য শুনলাম, আমি তো কোনো টু দা পয়েন্ট কথা পাইনি। আমি পেয়েছি পুরোটাই একটা বয়ান, পুরোটাই একটা ন্যারেটিভ। এই সমস্যাটা সমাধান করার জন্য তার প্রস্তাবনাটা কি? সে যে বলতেছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আপনার বাংলাদেশের যে কোনো মানুষ, হ্যাঁ, আইন শৃঙ্খলা অবস্থা যে এরকম আশা করা গিয়েছিল একটা নির্বাচিত সরকারের পরে আর হবে, সেটা হয় নাই। এখনো আপনার পাড়া মহল্লায় ছোট ছোট সন্ত্রাসী গ্রুপ অ্যাক্টিভেট হয়ে উঠছে, আন্ডারওয়ার্ল্ড আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। কিন্তু আপনি দেখেন গুরুত্বপূর্ণ কতগুলো আপনার ঘটনার আপনার মামলা এবং সাথে সাথে কিন্তু অ্যারেস্ট হয়েছে। মব বন্ধ করা যায় নাই টোটালি, কিন্তু মব তন্ত্রের যে 18 মাসের যে কাঠামো, সেটা তো এখন আর নাই। মানুষ থানাগুলোতে আপনার দলীয় পরিচয় ছাড়া থানাগুলোতে অভিযোগ নিয়ে যাওয়ার মাত্রা বেড়েছে, মামলা দায়ের করার প্রক্রিয়া বেড়েছে। আগে তো মামলা দায়ের ছিল না, বৈষম্য বিরোধী পরিচয়ে মীমাংসা করা হইতো। 18 মাসে একটা সালিসি, একটা প্যারালাল গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টের বাইরে। তো ফলে এরকম একটা মবক্রেসির মধ্য দিয়ে ফাংশন করার পুরো প্রক্রিয়াটাকে একটা লিগ্যাল ফরমেশনে, আইনের শাসনের দিকে নিতে আপনাকে তো এটা কালচারাইজেশন করতে হবে। এখন কালচারাইজেশন করার ক্ষেত্রে আপনি দেখেন সাধারণ মানুষ কি বলে। যে কোনো সাধারণ মানুষ বলবে আইন শৃঙ্খলার অবস্থা যতটা আশা করছিলাম ভালো হবে ততটা ভালো হয় নাই, কিন্তু অবশ্যই আগের চেয়ে অনেক ভালো। এটা হলো কথা। এখন আগে তো আপনারা দায়িত্বে ছিলেন, তাহলে এখন আপনারা যে অভিযোগ করেন, আইন শৃঙ্খলার কথাই বললাম, যে আচ্ছা আপনারা বলতেছেন যে এখন এতগুলো মামলা হয়েছে, এই মামলার উপর ভিত্তি করে আপনি বলছেন যে এই অপরাধের রেট এত % বেড়ে গেছে, বিগত আমলের চেয়ে 10% বেড়ে গেছে। ভাই, বিগত আমলে মামলা নিয়ে কেউ তো যাইতো না থানায়, কারণ আপনাদের মাধ্যমে পরিচয় দিয়ে আপনারা নিয়ন্ত্রণ করতেন এগুলো। থানায় যাওয়ার কোনো পরিবেশ ছিল না, থানায় অভিযোগ নিয়ে যাওয়ার কোনো পরিবেশ ছিল 5 তারিখের পর থেকে? ছিল না তো। এখন সেই পরিবেশ ফিরায় আনার কারণে মামলা হচ্ছে, মামলা বাড়তেছে। এইটার মানে এখন এটাকে আপনি পরিসংখ্যান আকারে হাজির করছেন। আমি দেখলাম এটাকে আপনি পরিসংখ্যান আকারে হাজির করছেন যে এত % অপরাধ বেড়েছে। বা আগে তো রিপোর্ট হইতো না, মামলা হইতো না, এখন রিপোর্ট হচ্ছে, আপনি ডেটা জানতে পারছেন, এইটা দিয়ে আপনি এবার একটা ন্যারেটিভ বানাইলেন যে আগের চেয়ে এত % অপরাধ বেড়েছে। তো যাই হোক, আমি একটা উদাহরণ দিলাম শুধু আর কি। আমি বলছি না যে যেই লেভেলের আইন শৃঙ্খলার উন্নতি আমরা আশা করি সেই লেভেলে হয়েছে, কিন্তু ডেফিনেটলি বিগত আমলের চেয়ে অনেক স্টেবল অবস্থার মধ্যে আইন শৃঙ্খলা অবস্থা গিয়েছে। কিন্তু পাড়া মহল্লায় সন্ত্রাস এবং আন্ডারওয়ার্ল্ড এগুলোতে সমস্যা আছে। মব কিছুটা কমেছে, যতই বিচার হবে, যখন অ্যারেস্ট হবে, ধরেন মাজারে হামলা হচ্ছে বা ধরেন ভিন্নধর্মী কারো উপর যদি ভিন্ন মতাদর্শের কারো উপর যদি অ্যাটাক হয়, যখন গ্রেফতার হবে, দ্রুত বিচার হবে, এগুলো কমে যাবে এমনিতেই। হ্যাঁ, বিচার ছাড়া এটা কোনো কমানোর কোনো সলিউশন নেই। এখন
তাহলে একটা একটা জিনিস একটু আমি বলতে চাই এখানে, যে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনারা তৈরি হইলেন, বৈষম্য দূর হবে এটা আমাদের সবার আকাঙ্ক্ষা 5 তারিখের পরে। ওকে, বৈষম্য কোন ক্যাটাগরিতে মানে কি অবস্থায় থাকে এটাই তো আপনারা জানেন না। জানেন না মানে আপনারা হয়তো স্বীকার করেন না। বৈষম্য 3টা স্তরে সাধারণত বৈষম্য থাকে। একটা হলো আপনার এই যে সাধারণ জীবনযাপনের সুযোগ, কমন গুডস যেগুলো আমরা বলি, হ্যাঁ, খাদ্য, চিকিৎসা, বস্ত্র, এগুলোর সবার প্রাপ্যতা নিশ্চিত করা। এটা হলো যে এটা নিশ্চিত করতে পারলে বোঝা যাবে যে আপনি একটা বৈষম্যহীন অবস্থার দিকে যান। আরেকটা হলো পলিটিক্যাল রাইটস, কথা বলার স্বাধীনতা, হ্যাঁ, আপনার সভা সমাবেশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা। এটা যদি আপনি করতে দেন তাহলে বোঝা যাবে যে আপনি বৈষম্য দূর করার ক্ষেত্রে হ্যাঁ আগ্রহী। ওকে, 3 নাম্বার হইলো ডিগনিটি, পলিটিক্যাল ডিগনিটি। পলিটিক্যাল ডিগনিটি যদি আপনি রক্ষা করার উদ্যোগ নেন, রক্ষা করার প্রক্রিয়ায় হাঁটেন, বুঝতে হবে যে আপনি বৈষম্য নিরসনের চেষ্টা করেন। এইবার এই 3টা যে কম্পোনেন্ট আমি বললাম, বৈষম্যহীন, হ্যাঁ, মানে ইনইকুয়ালিটি থেকে ইকুয়ালিটিতে একটা সোসাইটির যাত্রার জন্য বা একটা রাষ্ট্রের হ্যাঁ যাত্রার জন্য এই 3টা জিনিস লাগে। এইবার আপনি বলেন এই 18 মাসে এটি 3টা জিনিসের কোনটা নিশ্চিত করা হয়েছে? কোনটা নিশ্চিত করা হয়েছে? এইবার আপনি এই গভর্নমেন্টে দেখেন, এই গভর্নমেন্টের প্রায়োরিটির মধ্যে এই 3টাই আছে। এখন এই 3টা প্রায়োরিটি সে মিট আপ করতে পারছে সরাসরি পরিপূর্ণভাবে, এই দাবি আমি করব না, এটা দাবি করলে মিথ্যা দাবি হবে। কিন্তু এইটা মিট আপ করার একটা প্রচেষ্টা আছে, সে তার এই ধরনের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এখন এটা ওয়ার্ক করবে কিনা, এটা সফল হবে কিনা, তখন আপনি সমালোচনা করতে পারবেন এটা ব্যর্থ হইলে, বা এখানে যদি দুর্নীতি হয়। আপনি ধরেন এই যে মালয়েশিয়া শ্রমিক পাঠানো হবে, এখন এখানে যদি আবার সিন্ডিকেট অ্যাক্টিভ হয়ে যায়, আবার যদি জনগণের পকেট কাটা শুরু হয়ে যায়, ডেফিনেটলি আপনার সমালোচনা করতে পারবেন, কিন্তু উদ্দেশ্যটা তো ভালো। হ্যাঁ, একটা কথা বলেন, আমি আপনাকে এখানে একটু করি, একটা জিনিস জানতে চাই। এই যে আপনি বললেন যে 18 মাসে, আপনার কথায় কিন্তু বিগত 18 মাসে সরকারের বেশ কিছু বিষয় নিয়ে আপনি সমালোচনা করলেন, কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই সরকার, বিএনপি সরকার যেন 18 মাসের সরকারকে প্রায় সব ক্ষেত্রে তাদেরকে এক ধরনের অনুমোদন দিচ্ছে, এক ধরনের এন্ডোর্স করছে, এবং তারা তাদের কোনো ভুলকে তারা বড় করে দেখাচ্ছে না। তারা যেমন আমি দেখলাম যে আপনার বিদ্যুৎ বিষয়ে মন্তব্য করতে যে একটা জাহিদুর রহমান বললেন, উনি ব্যর্থতাটা চাপালেন যে হলো আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সরকারের মাঝখানে যে 18 মাস গেল, এই 18 মাস যে কাজটা করা উচিত ছিল বিদ্যুৎ খাত, যে কাজ তারা করেছে কি করেনি সেটা নিয়ে কোনো কথা বলে না। আমি একটা পত্রিকায় দেখলাম একটা রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে এই ইউনূস সরকারের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে, এবং যেমন আপনার ধরেন এই যে হামের টিকা নিয়ে, হ্যাঁ, বিমান দুর্ঘটনা নিয়ে, এবং এরকম যে মামলাগুলি হয়েছে, সবগুলি মামলা, একটা মামলাও গ্রহণ করা হয় না, এবং সেই মামলাগুলির সিদ্ধান্ত এসেছে বিচারকের খাস কামরা থেকে। এ ধরনের কথাও কিন্তু বলা হয়েছে। তাহলে কি অনেকে বলছে, আপনি কি মনে করেন এই মানুষগুলির কথা, যে যারা বলছে যে এই সরকার ইউনূস সরকারের কোনো ভুলকে সামনে আনতে চায় না, অথবা কোনো অপরাধ করে থাকলে ইউনূস সরকারের তাদের কোনো বিচার করতে চায় না, এটা কি ঠিক? না, এটা তো ধরেন আপনি যদি সামনে আনতে নাও চান, হামে যে শিশুরা মারা যাচ্ছে এটা তো আপনি লুকাইতে পারবেন না। বিদ্যুতের এই যে ক্রাইসিস এখন শুরু হয়েছে, হ্যাঁ, এটা যে মানুষ সাফার করতেছে এটা তো আপনি লুকাইতে পারবেন না। ইউনূস সরকারের যে ব্যর্থতা, এটা তো এফেক্টেড হয়েছে বাংলাদেশ, এটা তো আপনি লুকাইতে পারবেন না। হ্যাঁ, কিন্তু এই সরকারের সবাই এটা আপনার লুকাইতে চায় বা আনতে চায় না, আমি এটা মনে করি না। এখন এখানে জাহিদুর রহমান কেন এটা বলতেছে, এটা উনি ভালো বলতে পারবেন, আমি জানি না। তবে আওয়ামী লীগ সরকার তো এটা কাঠামোগত ভাবে একটা সবকিছুতে তারা একটা লুটপাটের সিন্ডিকেট গড়ে তুলছিল, এটা সবাই জানে। কিন্তু এইটা 18 মাসে এই যে ফয়জুল কবির নামে যে ভদ্রলোকটি ছিল, হ্যাঁ, যিনি মোটরসাইকেলে চড়ে ঘুরে বেড়াইতো, পিআর ক্যাম্পেনিং করতো, এবং বিভিন্ন মন্ত্রণালয়ে উনি পাওয়ার খাটাইতো, এবং নিরপেক্ষ সাইজা জামাতকে শক্তিশালী করার হ্যাঁ সমস্ত আপনার প্রক্রিয়া উনি যে এখানে বাস্তবায়ন করছে, এবং বিশাল প্রতিভাবান, বিশাল যোগ্য জ্ঞানী লোক হিসেবে দেখাইছে। তো 18 মাসে ওনার অবদান কি, বিদ্যুৎ সেক্টরের অবদান কি, এই প্রশ্ন তো তোলা উচিত। এই প্রশ্ন সরকার না তুললেও মানুষ তো বসে থাকবে না, আমরা তো আমরা তুলবো, এই প্রশ্নটা তো সরকারই তোলা উচিত, এটা বাংলাদেশের জনগণ তুলবে, সাধারণ মানুষ তুলবে, আপনি আমি তুলবো। এবং আমরা সরকারকে আহ্বান জানাবো
বিগত আমলে যারা দায়িত্ব পালন করেছে প্রত্যেকের ব্যাপারে তদন্ত হইতে হবে। আচ্ছা, এটা আপনি সময় নিয়ে করেন, ঠিক আছে, আপনি সময় নেন, এখনই করেন তা না। যারা দায়িত্ব পালন করেছে, এটা ভবিষ্যতে তো আমরা আবার তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে যাব। আমরা তো নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ফর্মুলাতে যাব, তাই না? তাহলে এটা একটা অস্বাভাবিক অবস্থা ছিল গণঅভ্যুত্থানের পরে, আমরা জানি। কিন্তু এই অস্বাভাবিক অবস্থার সময়ও যারা দায়িত্ব পালন করেছে প্রত্যেকের কেরিয়ারের স্বার্থে, তাদের নিজেদের স্বার্থেও এইটার একটা সহি আমলনামা জনগণের কাছে থাকা উচিত, যে তাদের এই সফলতা, এই ব্যর্থতা, এই জায়গায় তারা দুর্নীতি বন্ধ করতে পারে নাই, এই জায়গায় তারা সততার পরিচয় দিচ্ছে, কোনো সমস্যা নেই। প্রত্যেকের ব্যাপারে একটা ক্লিয়ারেন্স আপনার থাকা দরকার। প্রত্যেক উপদেষ্টার, হ্যাঁ, আপনার আয় ব্যয় ওই 18 মাসের তাদের পুরা রিপোর্ট জনগণের জানার অধিকার আছে। তাহলে যেটা হবে, আগামীতে যারা নন পলিটিক্যাল লোকজন যারা দায়িত্ব পালন করবে, তারা আর এত উদ্গ্রীব হবে না দায়িত্ব পালন করার জন্য, যে এটা তো জবাবদিহিতার আওতায় আসতে হয়। হ্যাঁ, আমি গেলাম 3 মাস 6 মাস 18 মাস ক্ষমতায় থাকলাম, তারপরে যা খুশি তা করলাম, হ্যাঁ, এইটা তো চলতে পারে না। যাতে নন পলিটিক্যাল কোনো লোকজনকে, তথাকথিত সিভিল সমাজ, সুশীল সমাজ যাদেরকে বলেন, এরা যদি কখনো আবার আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, তারা যাতে এই চাপটা ফিল করে, এই আপনার গরজটা ফিল করে যে আমাকে সততার সহিত দায়িত্ব পালন করতে হবে, না হলে আমার এই শ্বেতপত্র বা আমার আমলনামা পরে কিন্তু জনগণের সামনে হাজির করা হবে। ফলে এইটার একটা কালচার ডেভেলপ করার জন্য, এটা আমি 5 তারিখের পরের থেকে বলতেছি, যে যারা দায়িত্বে যাবেন এরপর থেকে প্রত্যেকের আমলনামার একটা রিভিউ লাগবে, এবং এখন যারা সরকারে আছেন তাদেরও একটা রিভিউ লাগবে, যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এটা হইলে একটা কালচার তৈরি হবে। তা না করলে প্রত্যেক বছর যখন আপনি নতুন নতুন লোক আসবেন, এরা আসবে, নাক ডুবা লুটপাট করবে, জনগণের টাকা নিয়ে চলে যাবে, তারপরে আবার আরেকটা দল আসবে, তারপরে আবার এইটা চলতে থাকবে আর কি। আচ্ছা, একটা কথা, এই যে আপনি বললেন, এই যে আপনি একটু আগে বললেন যে আপনি অনুভব করছেন, আপনি ধারণা করছেন, মনে হচ্ছে আপনার কাছে যে সরকারের ভেতরে থেকে সরকারকে ব্যর্থ করে দেওয়ার একটা দুর্বল করা হচ্ছে। প্রচেষ্টা চলছে। তাহলে আপনি কি মনে করেন যে কথাটা আমরা নির্বাচনের সময় বা বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠ শুনেছিলাম, যে গুপ্ত, হ্যাঁ, তো সে ধরনের গুপ্ত, বিশেষ কিছু গুপ্ত শক্তিকে সরকারের মধ্যে জায়গা করে নিয়েছে বলে আপনি মনে করছেন? যদি নিয়ে শুধু থাকে, জায়গা করে নেয় নাই, সেটা বের হওয়ার শক্তিশালী উপায় কি? অবস্থান নিয়ে নিছে, শক্তিশালী ভাবে আছে। তাহলে শুধু জায়গা করে নিলে সেটা- সমস্যা নেই। তাহলে এই গুপ্তদেরকে বের করার উপায়টা কি? গুপ্তদেরকে এখান থেকে, গুপ্তদের হাত থেকে সরকারকে আপনি কিভাবে রক্ষা করবেন? এখন বিএনপি একটা হিউজ অর্গানাইজেশন, বিএনপির বিপুল জনসমর্থন আছে। বিএনপির যারা জনসমর্থক, যারা এখানে বছরের পর বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মাঠে ঘাটে ঘুরেছেন, মামলা হামলা জর্জরিত হয়েছেন, তাদের আগায় আসতে হবে পার্টিকে রক্ষা করার জন্য। কারণ এই পার্টিকে যারা যদি রক্ষা না করতে পারে, তাহলে যারা বিভিন্ন আপনার দেখেন, একটা দল চালাইতে পলিটিক্যাল সমর্থকও যেরকম লাগে, আবার এক্সপার্ট লোকজনও লাগে। কিন্তু এক্সপার্ট লোকজন যখন পলিটিক্যাল সমর্থক বা পলিটিক্যাল এই ক্যাপিটালটাকে ডাইভার্ট করে, বা পলিটিক্যাল এই ক্যাপিটালটার উপরে আপনার ফাংশন করা শুরু করে, তখন সেই পলিটিক্যাল পার্টি এবং সেই সরকার সফল হইতে পারে না। সরকার সফল হইতে হইলে তাকে পলিটিক্যাল সোসাইটির মধ্য দিয়ে ফাংশন করতে হয়, নট এক্সপার্ট। এক্সপার্টরা কাজ করবে, এক্সপার্ট আপনি হায়ার করে আনতে পারবেন, কিন্তু আপনার দলের লয়াল কর্মী যে জীবন বাজি রেখে 18 বছর লড়ছে, হ্যাঁ, কোনো কিছুর তোয়াক্কা করে না, শুধু দলকে ভালোবেসে, তাকে যদি আপনি অবমূল্যায়ন করেন, আপনি বিপদের দিনে এক্সপার্ট আপনাকে রক্ষা করবে না, সে কিন্তু পালাবে, তার টিকিট রেডি আছে, কিন্তু আপনার কর্মীটা পালাবে না, ফলে আপনি আপনার কর্মীর কথা শুনবেন। আপনি বিদেশি এক্সপার্টের কথা শুনে কর্মীকে যদি দূরে রাখেন, কর্মীকে যদি আন্ডারমাইন করেন, কর্মীকে যদি অপমান করেন, আপনার রিয়েলি যে আপনার ভালো চায়, যে আপনাকে সফল দেখার জন্য নিজের জীবন বিসর্জন দিতে রাজি হয়, তাকে যখন আপনি অপমান করবেন, সে তো এমনিতে দূরে সরে যাবে, তখন আপনি ব্যর্থ হইতে থাকেন। আর মিডিয়ার অবস্থা, মিডিয়াগুলো তো আপনি জানেনই, নিরপেক্ষভাবে মিডিয়াগুলো দখল করা হয়েছে 5 তারিখের পরে। 5 তারিখের আগে গুপ্তভাবে, আর 5 তারিখের পরে নিরপেক্ষভাবে। ফলে ভেতর থেকে এরকম আপনার মিসলিডিং ন্যারেটিভ, আর বাইরে মিডিয়াগুলোতে গুপ্ত অবস্থায় থাকা এই নিরপেক্ষগুলো, এরা
বিএনপির সফলতাই বলেন ব্যর্থতাই বলেন, এজ ইট ইজ যা, কোনো কিছু তুইলা ধরতেছে না, হয় কমায়া তুইলা ধরতেছে, না হয় বাড়াইয়া তুইলা ধরতেছে, যেটা টোটালটাই সরকারকে জনবিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ফলে এটা সরকার যত দ্রুত বুঝবে তত সরকার ইয়া করতে পারবে। আর ডেফিনেটলি সরকারকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী প্রক্রিয়াগুলো আনতে হবে, জ্বালানি সমস্যা সমাধান করতে হবে, মানুষজনের চাকরি বাকরি দিতে হবে, ইকোনমিক্যাল প্রবলেম সলভ করতে হবে। না হলে সরকারের যে অঙ্গীকার, সরকারের যে আপনার প্রতিশ্রুতি, বিনিয়োগ, এগুলো কিচ্ছু আসবে না। যেখানে জ্বালানি আপনার এই অবস্থা, সেখানে বিনিয়োগের চিন্তা করে লাভ নেই, কর্মসংস্থান কোনোভাবেই হবে না। ফলে আগে দ্রুত সরকারকে এটা সেটেল ডাউন করতে হবে, এবং তার ভেতরে এই গুপ্ত প্রক্রিয়ায় কারা তাকে সার্ভ করার নামে সর্বনাশ করছে, অজনপ্রিয় করছে, বাড়তি কথা বলছে, তাকে নিয়ে চাপাবাজি করছে, অযথা তেল মারছে, অযথা প্রশংসা করছে, হ্যাঁ, এইটা তাকে আইডেন্টিফাই করে তারা যারা রিয়েলি ভালোটা ভালো, খারাপটা খারাপ বলে, এই ধরনের মতামতকে উৎসাহিত করার প্রক্রিয়া শুরু করতে হবে। অনেক ধরনের যে বাড়তি ব্যয় হবে বছরে 1,06,000 কোটি টাকা। মানে এটা আমাদের যে টোটাল যে বাজেট আছে, যে আমাদের যা মানে তার আপনার বলতে গেলে বেশি একটা বড় অংশ আমাদের এই সরকারি কর্মচারীদের বেতন ভাতায় যাবে। তো এই বেতন ভাতা দিতে গিয়ে বাড়তি বেতন ভাতার জন্য দিবেন আপনি, এটা দিতে যে আপনি কত লোককে হ্যাপি করতে পারবেন? আমাদের এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা বর্তমানে 15 লাখের মতো। ধরুন তার সঙ্গে যদি আমরা সামরিক বাহিনী ধরি, তার মিলে সব মিলে 18-19 লাখ লোক হবে। এর সঙ্গে যদি আমরা যারা পেনশন পান তাদের হিসেবটা ধরি, ওখানে প্রায় 7-8 লাখ লোক আছে। সব মিলে 25 লাখ লোককে আপনি এই বাড়তি টাকাটা দিয়ে হ্যাপি করতে পারবেন। এবং এই হ্যাপি করার পর তার প্রভাবটা কি পড়বে? বাজারে প্রভাব পড়বে। যেমন যখনই আপনি নতুন পে স্কেল বাস্তবায়ন হবে, তখনই আপনি দেখবেন যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সেটার দায়ও কিন্তু সরকারের উপর পড়বে, পুরো সমাজের মধ্যে তার একটা নেতিবাচক প্রভাব পড়বে। এবং যারা বেসরকারি চাকরি করেন তারাও তো এই সরকারেরই লোক, তাই না? তারা এই সরকার কিন্তু তারাও ভোট দিয়েছে। এখন এই সরকারকে ক্ষমতায় আসতে যারা সাহায্য করলো, তাদের প্রতি সরকারের দায় দায়িত্ব কতটুকু থাকবে? নাকি সরকার বলবে না, সরকারি কর্মচারীরা আমাদেরকে টিকিয়ে রাখে, আগামীতে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করবে, কাজে আমরা তাদের দিকে তাকাবো। সেই কাজটা কিন্তু হাসিনা সরকার করেছিল। আসলে বলা হয়ে থাকে, কেউ কেউ বলেন যে এই যে পে স্কেলের ব্যাপারটা না, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার একটা দিয়ে গেছে, তাদের তো বাস্তবায়ন করতে হবে না, তারা এই সরকারের উপর এটা চাপাই দিয়ে গেছে যে এইবার তুমি বুঝছো মজাটা কেমন লাগে। এখন এই সরকার মজা বুঝতেছে। অন্তর্বর্তীকালীন সরকার দুইটা ভয়ঙ্কর কাজ করেছে। একটা হলো এই পে স্কেল করে দেওয়া যাওয়া, যাদের বেতন আপনার 8,000 টাকা ছিল তাদের বেতন 20,000 টাকা হয়ে গেছে, যাদের বেতন 70,000 টাকা ছিল সর্বোচ্চটা, 78,000 বোধ হয়, সেটা হয়ে গেছে 1.5 লাখ টাকা। তো এইভাবে তারা বেতন বাড়িয়ে দিয়ে গেছে। এই বেতনটা বাস্তবায়ন করবে কি? তাকে তো আর করতে হবে না, ইউনিট সরকারকে তো আর করতে হবে না। এটা এই সরকার বুঝবে যে মাসের কয়দিন যায়। এবং আরেকটা ভয়ঙ্কর কাজ যেটা সেটা করছে, সেটা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করে গেছে। এই চুক্তি এদেরকে বাস্তবায়ন করতে হবে। যাও, কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে এই সরকার কিন্তু ইউনিট সরকারের এই কাজগুলি নিয়ে কোনো আপনার তারা দ্বিধাও করছে না, কোনো রকম আপত্তিও করছে না, তাদের সমালোচনাও করছে না। তারা যেন মেনে নিয়েছে যে ওরা যেটা করেছে ভালোই করেছে, ওটা আমরা বাস্তবায়ন করবো। তাহলে এবার করেন, কীভাবে করবেন আপনি? আপনার টাকা কোথায়? রাজস্ব, মানুষের কাছ থেকে আপনি নানাভাবে টাকা আদায় করছেন। অনেকেও তো এমন কথাও বলছে যে মাঝখানে যে বিদ্যুৎ বিলটা বাড়তি আসলো না, এটা কিন্তু সরকার একটা চাতুর্যের সঙ্গে চতুরতা করে মানুষের কাছ থেকে কিছু টাকা আদায় করে নিয়ে গেলো। ভাবুন একবার, আপনি বলছে কি সবার ডাবল হয়েছে, কারো 2,000 3,000। ভাবেন তো, সারা দেশের যত লোক আছে, যত লোক বিদ্যুৎ বিল দেয়, তাদের যদি গড়ে 500 টাকা করে বেশি বিল দেয়, কত টাকা হয়? এবং 500 টাকা করে বাড়তি বিল হয়েছে, এটা প্রায় সবাই বলেছে আমাদেরকে। তো এইভাবে ছলচাতুরি করে কি সরকারি টাকা ইনকাম করা সম্ভব হবে? ভাবুন আপনারা। আমি জানি না এটা তারা কীভাবে কী করবে, কিন্তু একটা বড় গাড্ডায় তারা কিন্তু পড়ে গেছে। এখন অনেক মানুষ এমনও প্রশ্ন করে, এই যে বেতন আপনি বাড়াচ্ছেন, এই বেতন বাড়ালে পরে এই বেতনের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি ঘুষ খাওয়া বন্ধ করে দেবে? অথবা যারা ঘুষ খায় তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো অ্যাকশন নিতে পারবেন? যদি অ্যাকশন নিতে না পারেন, তাহলে বেতন বাড়িয়ে লাভ কি?
আপনি কত টাকা যারা ঘুষ খায় তারা কি পরিমাণ ঘুষ খায় ভাবুন তো একবার। একটা ইন্টারেস্টিং কথা বলি, একটা ঘটনা বলে শেষ করি আপনাদেরকে। নতুন একটা সাইট হয়েছে, ওয়েবসাইট হয়েছে, নাম হলো ঘুষ সাইট। এটা এটা নিয়ে আজকে একটা নিউজ পড়লাম আমি প্রথম আলোতে। সেখানে তারা বলতেছে যে ঘুষ সাইটে 804টা অভিযোগ হয়েছে, ঘুষ চাওয়ার অঙ্ক 13,65,00,000 টাকা। এরকম একটা খবর তারা আজকে দিয়েছে যে এরকম একটা সাইট হয়েছে, যাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে তারা নিজেদের নাম পরিচয় গোপন করে এই সাইটে তাদের অভিজ্ঞতার কথা জানাতে পারবে, বলতে পারবে যে এই কাজে গিয়েছিলাম, এর জন্য আমার কাছে এত টাকা ঘুষ চেয়েছে। এইভাবে তারা যোগ করে দেখছে। এরকম তারা প্রথম 2 দিনের হিসাবে 804টা অভিযোগ আসছে এবং সেই অভিযোগে সর্বমোট যা ঘুষ চেয়েছে বিভিন্ন জায়গায় তার পরিমাণ হলো 13,65,00,000 টাকা। তার মানে 804টা অভিযোগ, মানে 804 জন ধরে নেন, তারা 13,65,00,000 টাকা কিন্তু এইভাবে নিচ্ছে। তাহলে তাদের তো বাড়তি বেতনের দরকার পড়ে না ভাই। আসলে যদি এমন হতো যে বাড়তি বেতন দেওয়ার পর তাদের ঘুষ খাওয়াটা বন্ধ হতো তাহলে নয় মানতে পারতাম, কিন্তু এটা কি হয়? আমি দেখলাম যে এই নিউজটা যদি আপনি পড়েন, আপনারা পাবেন, প্রথম আলোতে নিউজটা আছে। এটা পড়ে দেখলাম যে এই নিউজটা প্রতিষ্ঠা হয়েছে 2 জন লোক, একজন সাইফ কবির, একজন শাহেদ শরীফ। তারা বিদেশের একটা ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে তারা ওয়েবসাইটে এই 2 বন্ধু চালু করেছেন এবং সেখানে অনেকে যাচ্ছে। আপনিও যেতে পারেন, www.ঘুষ.site লিখে আপনিও সার্চ দিতে পারেন। সেখানে কিভাবে আপনাকে জমা, আমি নিজে সাইটে ঢুকেছিলাম, আমার অভিজ্ঞতা একটু পরে বলছি। তো ওখানে আপনারা ঢুকতে পারেন, ঢুকে আপনাদের অভিজ্ঞতার কথা বলতে পারেন। এখন অনেকে তো বলতে পারে এখানে আমার নাম আছে, আমি ঘুষ চেয়েছি, এটা সত্য না মিথ্যা, আমার মান সম্মান হানি হয়েছে, এ ধরনের অনেক কথাই আপনারা কিন্তু বলতে পারেন। কিন্তু বলেন, কিন্তু যে অভিযোগ যেগুলো আসছে সেগুলো পরে খতিয়ে দেখা হোক। আমাদের দুদক আছে, তারা দেখুক খতিয়ে কি হয়। তো এগুলি কিন্তু খারাপ না। ওনাদের পত্রিকার যে হিসাবটা আছে তার সঙ্গে সঙ্গে আমি আজকে এই সাইটে ঢুকেছিলাম, ঢুকে আমি যেটা পেলাম, ওরা বলেছে যে তাদের এখানে মোট মানে অভিযোগ পড়েছে 804টা। এটা প্রথম 2 দিনের হিসাব, তো এই জন্য আজকে পর্যন্ত আমি দেখলাম অভিযোগ জমা পড়েছে 1894টা। মানে অভিযোগ আসতেছে, লোকজন তো জানতেও না, এখন জানবে, এখন দেখবেন যে মানে বন্যার পানির মতো অভিযোগ পড়তে থাকবে। এবং এখানে আমি ওখানে আগে দেখেছিলাম যে 804টা অভিযোগ জমা পড়েছে এবং ঘুষের পরিমাণ হলো 13,65,00,000। আর আমি আজকে দেখলাম অভিযোগ জমা পড়েছে 1894টা এবং তাদের কাছে যে পরিমাণ ঘুষ চাওয়া হয়েছে সেই ঘুষের টাকার পরিমাণ হলো 25,61,00,000 টাকা। হিউজ অ্যামাউন্ট কিন্তু। আপনি দেখবেন 2 দিন পরে আরও কত বেড়ে যায়। এবং দেখা যাচ্ছে যে এখানে ঢাকার থেকেই অভিযোগ আসছে 887টি, চট্টগ্রাম থেকে 447টি, এরকম আমি আজকে দেখলাম। এখন অনেকে আবার নিজেদের অভিজ্ঞতাও দিয়েছে যে তাদের কাছে কেন অভিজ্ঞতা, কী ধরনের ঘুষ। যেমন আমি কয়েকটা অভিজ্ঞতা পড়ে শোনাই। যেমন একজন লিখেছে যে 3 বছরের ডিপ্লোমা নার্সিং পাস করার পর হাসপাতালে 6 মাস ইন্টার্নশিপ করতে হয়, সেখানে প্রতি মাসে 6,000 টাকা ভাতা পাওয়ার কথা, কিন্তু 5 মাস চলছে তাও কোনো টাকা পায়নি। এসবের জন্য নাকি খরচ দিতে হয়, পরিসংখ্যান বিভাগে যে কাজ করবে তাকে। আমরা 69 জন শিক্ষার্থী মিলে 18,000 টাকা দেই, কিন্তু এখনও কোনো ভাতা আমাদেরকে দেওয়া হয়নি। ভাবুন একটা জিনিস, এটা কোন হাসপাতাল ডিটেল ওখানে আছে, নিশ্চয়ই তারা এটা তদন্ত করে দেখবেন। দেখেন ইন্টার্নশিপ করেছে, ভাতা দিতে হবে, সে ভাতা সরকারি কিন্তু এটা, সে ভাতাটা দিবে না, এই জন্য টাকা দিতে ঘুষ দিতে হবে। আচ্ছা, বেশিরভাগ ঘুষ দেখলাম অভিযোগ এসেছে ল্যান্ড অফিসের মাধ্যমে, যে নাম খারিজ টারিজ এই সমস্ত। একজন লিখেছেন যে খারিজ করার জন্য টাকা দেওয়া হয়েছে, ভূমি অফিসের লোক বলছে যে এসি ল্যান্ডে টাকা দিতে হবে, তা না দিলে খরিদের সাক্ষাৎ দেবে না। যা কম্পিউটার দোকানদারের মাধ্যমে 20,000 টাকা দেই আমি, 20,000 টাকা দিছে জাস্ট খারিজ করার জন্য। আরেকজন লিখেছে যে এনআইডি কার্ড বানাইতে গেছিলাম, তিনি লিখছেন যে এনআইডি কার্ড বানাইতে গেছিলাম, জরুরি থাকায় একটু তাড়াতাড়ি করে দিতে বললে প্রথমে নেতার রেফারেন্স খুঁজে পরবর্তীতে 6,000 টাকা চায়, 2 দিনের ভিতর কার্ড বানাই দেবে বলে। ভাবুন একবার। আরেকজন পানির টেস্ট করতে যেতে বলতেছে ওনাকে ঘুষ না দিলে উনি পানির টেস্ট রিপোর্ট চেঞ্জ করে দেন। তারপরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাকরাইলের আরেকজন নাম দিয়েছে, ভালো পানিকে উনি খারাপ পানি বানিয়ে দেন, যে কেউ যাচাই করে নিতে পারেন।
মানে এগুলি যে ঘটনা তারা লিখেছে, এগুলিকে কিন্তু আপনি একদম ইগনোর করতে পারবেন না। এই দেশে এভাবে ঘুষ নেওয়া হয়। আমি এই ওয়েবসাইটটা করাতে মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, আপনারা সবাই দেখবেন। এবং আমি সরকারকে বলবো যে আপনারা এই ধরনের ওয়েবসাইট করেন, আপনারা তো অনেক টাকা খরচ করেন দুদকের জন্য। দুদক কি করে? দুদকের কিন্তু আমি কোনো কার্যকারিতা দেখি না। আমি তো বারবার আগেও বলেছি যে দুদকটাকে আপনারা পাওয়ারফুল করেন, দুদকটাকে শক্তিশালী করেন, এবং দুদকটা পাওয়ারফুল হলো কিনা, দুদক ঠিকঠাক মতো কাজ করছে কিনা আমরা কিভাবে বুঝবো? বোঝার একমাত্র উপায় হলো আপনি দেখবেন যে সরকারের কোনো লোককে দুদক আটকাতে পারছে কিনা। আনফর্চুনেটলি তারা এটা কখনোই পারে না। যদি সরকারের কোনো লোককে, কোনো একজন এমপিকে, কোনো একজন মন্ত্রীকে, কোনো একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার অপরাধ যদি দুদক ধরতে পারতো, দুর্নীতির ইতিহাস যদি দুদক ধরতে পারতো, তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ ঠিক আছে, দুদকের উপর নির্ভর করা যায়।